হ্যালো ফ্রেন্ডস, আমি অনিকেত বাজপেয়ী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা একটা অ্যানিমি মুভি। নাম হলো রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা। আমি এই মুভিটা দেখার অনেক পরে জেনেছিলাম যে এটা একটা অ্যানিমি মুভি। ড্রাগন বল জি নাম তো সবাই শোনাই আছে। এটা একটা অ্যানিমেটেড সিরিজ ছিল, ছোটোবেলায় খুব দেখতাম। এটাও জাপানিজ টেকনোলজিতে তৈরি ছিল, তাই এটাও একটা অ্যানিমেটেড সিরিজ। তাছাড়া জাপানিজ মোস্ট ফেমাস অ্যানিমি মুভি স্পিরিটেড অ্যাওয়ে, মাই নেভার টোটোরো উল্লেখযোগ্য। বাট আজকে রামায়ণা দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম এটা নিয়ে আলোচনা করবো এই কারণে এই মুভির সঙ্গে একটা ইন্ডিয়ান জাপানিজের রিলেশনশিপ তৈরি আছে, একটা অ্যাঙ্গেল দেখা গেছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে এই মুভি ইন্ডিয়াতে রিলিজ করার আগে প্রচুর কন্ট্রোভার্সি ফেস করতে হয়, তো সেসব নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি, এই মুভিটা 1992-তে এসেছিল, যেটাকে ইন্ডিয়ান অ্যানিমেশন জগতের স্রষ্টা যাকে বলা হয় রামমোহন এবং জাপানিজ অ্যানিমেশন ডাইরেক্টর ইউগো সাকো আর কোইচি হাস্কি একসাথে মিলে ডাইরেক্ট করেন। স্ক্রিপ্টটা লিখেছিলেন কৃষ্ণ শ, যেটা বাল্মীকির অরিজিনাল রামায়ণের উপর বেস করেছিল, আর প্রডিউস করেছিলেন স্বয়ং ইউগো সাকো নিজেই। রামায়ণ দুটো শব্দ নিয়ে শব্দটা তৈরি, এক হচ্ছে রাম আর এক হচ্ছে আয়ন। রাম মানে হচ্ছে স্বয়ং ভগবান, আয়ন মানে হচ্ছে চলা বা ট্রাভেল করা, যার মানে ভগবান রামের জার্নি। এবার টপিকে ফিরে যাই। প্রথমে এটার নাম জাপানিজে দেওয়া হয় রামায়ণ, রামা ওজি ডেন্সু। ইংলিশের অনেক নাম ছিল, রামায়ণ দ্য লেজেন্ড অফ প্রিন্স রাম, ওয়ারিয়র প্রিন্স, প্রিন্স অফ লাইট। ট্রেডিশনাল এবং ইন্ডিয়ান স্টাইলে তৈরি এই মুভির বাজেট ছিল সেই সময় $13 মিলিয়ন। ওই টাইমে যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করা হয় তাহলে প্রায় 37 লক্ষই দাঁড়াবে। আর বর্তমানের যুগে যদি ওইটা কনভার্ট করা হয় বর্তমান ডলারের প্রাইস অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি 98 crores, মোর দ্যান 98 crores হবে, আর অ্যাপ্রক্সিমেটলি 99 crores। কেনই বা হবে না? এই মুভিটা তিনটে ডাবিংয়ে তৈরি করা হয়। মেন ভার্সন তৈরি হয় ইংলিশে এবং ইন্ডিয়াতে যখন পরবর্তীকালে আসে সেটা হিন্দিতে হয়। তাছাড়া ইংলিশ ভার্সনে যে গানগুলো থাকে এই মুভিতে সেগুলো সমস্ত কিছুই সংস্কৃতে। মানে এই মুভিটা বিষয়ে কথা বলতে বলতে একটা কথাই বলবো যে এর মতো এত সুন্দর মুভি কখনোই কেউ তৈরি করতে পারবে না। মানুষের যতই স্ট্রেস থাকুক, যতই প্রবলেম থাকুক, যতই দুঃখ থাকুক, একবার যদি এই মুভিটা দেখে নেয় সব এক চুটকিতেই দূর হয়ে যাবে। এতই সুন্দর মুভি। আর এই মুভির গান रामदूत हनुमान चरण कमल में शत शत वंदन कर दो माँ कल्याण मिला है अवसर आज महान जननी में रामदूत हनुमान। না ভুলে যাওয়ার মতো এভারগ্রিন গান সব। এবার মেন টপিকে আসি। ইউগো সাকো 1983-তেই রামায়ণ দ্য অ্যানিমেটেড সিরিজের উপর কাজ করা শুরু করে দিয়েছিল। তিনি ইন্ডিয়া এসেছিল 1983-তে। ভারতের বিখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর বিবি লালের সঙ্গে তিনি কাজ করছিলেন রামায়ণের উপরেই বেস করা একটা টপিক। বিবি লালকে তো সবাই চিনবেনই, যিনি বারবরি মসজিদের মধ্যে যে রাম মন্দিরের অবস্থান সেটা ফার্স্ট উনি খোঁজ বার করে থাকেন ইন্ডিয়াতে। তাছাড়াও অনেক ওনার
স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো মেন কথা হলো, তিনি কাজ করতে করতে ওনার সঙ্গে এমন ভালোবেসে ফেলেন যে যত ল্যাঙ্গুয়েজে রামায়ণের বই অ্যাভেলেবেল ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, তিনি পড়া শুরু করেন এবং পড়ার পরে তিনি ডিসাইড করেন যে আমি এটা নিয়ে একটা মুভি করব, বাট সেটা অ্যানিমেটেড মুভি হবে। কারণ তিনি একটা কথা জানতেন, যদি আমি নর্মাল মুভি বানাই তাহলে সেটা মানুষের মনকে সেভাবে জয় করতে পারবে না, কেন কি অ্যানিমেশন মুভি মানুষের সঙ্গে ইমোশনালি কানেক্ট খুব ভালোভাবেই হয়ে যায় এবং খুব সহজেই হয়ে যায়, অতি সহজে। তো এই প্রস্তাবটা নিয়ে তিনি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যান এবং তিনি বলেন যে আমি একটা অ্যানিমেশন মুভি বানাতে চাই রামায়ণের উপর। তথাকথিত গভর্নমেন্ট, তখনকার সেকালীন গভর্নমেন্ট, তখন তিনি বলেন যে ওকে, কোনো প্রবলেম নেই, বাট কিছুদিন পরে তিনি রিপ্লাই জানান যে এই মুভি তৈরি করতে দেব না, কেন কি স্বয়ং রাম আমাদের ভগবান, তাকে নিয়ে অ্যানিমেশনে যদি কোনো মুভি করা হয় তাহলে তার অপমান করা হবে এবং মানুষ সেটা অনেক রকমের অনেক কিছু করতে পারে ইন্ডিয়াতে, সেটা নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদ তাদেরকে চিঠি লেখে সে সময় ইগোসাকোকে যে আপনাকে এটা করতে দিতে পারবো না আমরা। তিনি কি করেন, তিনি এসে তাদের সঙ্গে বৈঠক করেন এবং বলেন যে জাপানিজ আর্ট খুব বড় আর্ট, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস, এটা শুধু অ্যানিমেশন মুভি নয়, এর মধ্যে একটা আর্টও আছে। তো কেউ কিছুতেই মানেন না, কেন কি সেই সময় ইন্ডিয়ার আর একটা প্রবলেম চলছিল, অযোধ্যা রাম মন্দির নিয়ে, বাবরি মসজিদ নিয়ে প্রচুর সমস্যা চলছিল। তো সেটা চাইনি যে গভর্নমেন্ট যে এই ধরনের মুভি রিলিজ করতে, যেটা আগুনে ঘের কাজ করবে এই দেশে। বাট ইগোসাকি ঠিক করে যে আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তাই তিনি ডিসাইড করেন যে এই মুভিটা আমি বানাবো, বাট আমার নিজের দেশে গিয়ে বানাবো। তো তাই তখন তিনি ভারত থেকে প্রায় 400 থেকে 500 জন কি 450 জন ক্রিয়েটিভ অ্যানিমেশন জগতের মানুষদেরকে নিয়ে যান এবং সেখানে গিয়ে মুভি বানান। তাদের কস্টিউম কী হবে, তাদের গয়নাগাটি, তাদের চেহারা, লুকস কেমন দেখতে, এইসব জিনিস তাদের সঙ্গে বসে আলোচনা করেন এবং মুভিটা তৈরি করতে থাকেন এবং 1992 এটা রিলিজ করেন। কিন্তু সেটা ইন্ডিয়াতে রিলিজ হয় এইসব কারণের জন্য। ইন্ডিয়াতে যখন হিন্দি ভার্সনে রিলিজ হয় তখন হিন্দি ভার্সন সত্যগণ সিনহা, অমরেশ পুরী, অরুণ গোভিল, বহু নামি নামি অ্যাক্টাররা ভয়েস দিয়েছিল। তাছাড়া হিন্দিতে যে গানগুলো আছে এবং সংস্কৃতে যে গান আছে সেই গানগুলো কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, বিনোদ রাঠোরের মতো বড় বড় সিঙ্গাররাও গিয়েছেন। ইন্ডিয়াতে এই মুভিটা প্রথম রিলিজ হয় 2000। এই মুভিটা তৈরি করার অ্যাকচুয়ালি বেসিক যে এজেন্ডাটা ছিল সেটা ছিল ইন্ডিয়া আর জাপানের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 40 বছর পূর্তির একটা অনুষ্ঠানে ইগোসাকি মুভিটা রিলিজ করার একটা প্ল্যান ছিল। তো যাই হোক, সেটা করতে পারেননি। তো 2000 একটা ফেস্টিভ্যালে তিনি এই মুভিটাকে শো করেন এবং আমাদের টিভিতে কার্টুন নেটওয়ার্ক নামক চ্যানেলে এটা ব্রডকাস্ট হয় এবং প্রতি বছরই এটা হয় দশেরাতে হয়, নাহলে রামনবমীতে হয়। এখন তো কার্টুন নেটওয়ার্ক ফালতু হয়ে গেছে, এখন কার্টুন নেটওয়ার্কে কিছু নেই দেখার মতো। 90s to 2000 মিড অবধি কার্টুন নেটওয়ার্ক ছিল, এখন আর সেই নেই। যাই হোক, এটা পরের প্রসঙ্গ। তো এই হচ্ছে ঘটনা। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। আর একটা অবশ্যই মুভিটা দেখবেন, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল, ইংলিশ হিন্দি দুটো ভার্জনই অ্যাভেলেবেল। মুভিটা দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি বেল আইকনটা ক্লিক করুন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ।